But she's not. In which to. Perfection. 1952 সালে রোমানিয়ার এক ভয়ঙ্কর নির্জন জায়গা, যেখানে পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো চার্চ। চারপাশে শুধু কুয়াশা, নীরবতা আর এক অদ্ভুত অশুভ পরিবেশ, যেন এই জায়গায় বহুদিন ধরেই অশুভ কিছু বাসা বেঁধে আছে। গ্রামের লোক এই জায়গার নাম শুনলেও মাটিতে থুতু ফেলে নিজেদেরকে সুরক্ষা করতে চায়। চার্চের ভেতরে তখন দুইজন সিস্টার দ্রুত হাঁটছে অন্ধকার করিডর দিয়ে। তাদের মুখে স্পষ্ট আতঙ্ক, যেন তারা এমন কিছু সম্মুখীন হয়েছে যা তাদের কল্পনারও অতীত। হঠাৎ তাদের একজন থেমে যায়, কারণ সামনে লেখা গড এন্ডস হেয়ার, মানে এখানে ঈশ্বর উপস্থিতি শেষ হয়ে গেছে। এই জায়গাটা আর সাধারণ কোনো পবিত্র চার্চ নয়, এখানে এমন এক অশুভ শক্তি আছে যেটা স্বয়ং সৃষ্টিকর্তাকেও দূরে সরিয়ে দিয়েছে। এতটাই শক্তিশালী অশুভ শক্তি যে ঈশ্বরের ঘরে এসে বাসা বেঁধেছে আর ঈশ্বরের প্রতিনিধিকেই আগে শেষ করছে। নান দুটি চার্চের ভেতরের একটি ভারী দরজা খুলে ভেতরে ঢোকে। চারিদিকে অন্ধকার। প্রথম নানটি অন্ধকারের মধ্যে প্রবেশ করে, দ্বিতীয় জন ভয়ে দাঁড়িয়ে থাকে, জিজ্ঞেস করে এটা করে কি ঠিক হচ্ছে সিস্টার? ভেতর থেকে চিৎকার ভেসে আসে। নানটি দৌড়ে আসে, তার গায়ে ক্ষত। দ্বিতীয় নানের হাতে চাবিটি দেয় আর বলে, তুমি জানো তোমাকে কি করতে হবে। তুমি যদি না করতে পারো তাহলে গডও সে আর কথাটি শেষ করতে পারে না, কারণ ভয়ঙ্কর কিছু তাকে টেনে নিয়ে যায়। হঠাৎ সে অন্ধকার থেকে একটা ভয়ঙ্কর ছায়া নড়ে ওঠে। চার্চের করিডোরে ভেসে ওঠে অদ্ভুত শব্দ, দরজা জোরে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে সে নানটি বুঝে যায় আজকে সে বাঁচবে না। সে দ্রুত বাইরে দৌড়ে যায় আর চার্চের সবচেয়ে উঁচু জায়গায় গিয়ে দাঁড়ায়, চাবিটা তার হাতে। শেষ মুহূর্তে সে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর তারপর নিজের গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। কিছুদিন পর ফ্রেঞ্চি, যে নিজেকে ওয়ার্ল্ড ট্রাভেলার বলে, সেখানে সবজি ডেলিভারি করতে আসলে সে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। চার্চের সামনে একটি মৃত নানের দেহ ঝুলছে, পাখিতে তার মাংস ছিঁড়ে খাচ্ছে। এই আত্মহত্যার খবর ভ্যাটিকানের কাছে পৌঁছে গেলে ভ্যাটিকান তদন্তের জন্য ফাদার ব্রুক আর সিস্টার আইরিনকে পাঠায়। সিস্টার আইরিনের তখনও নান হবার শপথ নেওয়া হয়েছিল না, মানে সে তখনও নান হিসেবে পরিচিত পায়নি। গ্রামে পৌঁছলে তারা ফ্রেঞ্চির কাছে যায়। তাদের চার্চে পৌঁছে দেওয়ার জন্য ফ্রেঞ্চিকে অনুরোধ করে। গ্রামের অন্য কোনো গাড়ি সেখানে যেতে রাজি নয়। ওই জায়গার নাম শুনলেও তারা ভয়ে মাটিতে থুতু ফেলে। গ্রামবাসী মনে করে ওই অশুভ চার্চের হাওয়া এখন তাদের গ্রামে এসেও পড়তে শুরু করেছে, তাই গ্রামের কিশোর কিশোরীরাও আত্মহত্যা করছে। ফ্রেঞ্চি তাদের সেখানে নিয়ে গেলে দেখা যায় চার্চের সামনে অনেক ক্রস রাখা আছে। গ্রামের লোক মনে করে এই ক্রস শয়তানকে চার্চ থেকে দূরে নয়, বরং চার্চের মধ্যে আটকে রাখার জন্যই তৈরি করা হয়েছিল। ফ্রেঞ্চি তাদের বলে যে সে বডিটিকে নিচে নামিয়ে যে ঘরে সে সবজি রেখে যেত সেখানে রেখেছে। সে ভেতরের সিস্টারদের অনেক ডাকাডাকি করেছিল, কিন্তু কেউ সাড়া দেয়নি। আসলে ফ্রেঞ্চি এর আগে যতবারই এখানে এসেছে সে কখনো কোনো সিস্টারের দেখা পায়নি। সিস্টাররা কোনোদিনও অ্যাবির বাইরে বের হতো না। ফ্রেঞ্চি যখন সবজি রাখার ঘরে ঢোকে তাদের নিয়ে, একটা জিনিস দেখে সে অবাক হয়ে যায়। সে দেখে যে সিস্টারের বডিটিকে সে শুয়ে রেখে গেছিল সেটা এখন বসে আছে। ভয় পেয়ে যায় সে। তবে অনেক সময় মৃত শরীর এমন ছিটকে যায়, সোজা হয়ে যায়। এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় বলেই মনে করেন ফাদার ব্রুক। তবে সেটা তো মৃত্যুর কিছুক্ষণের মধ্যে হয়। ফ্রেঞ্চি থেকে নামানোর আগে সে কতদিন সেখানে মৃত অবস্থায় ছিল তার তো ঠিক নেই। তারা সিস্টারের বডিটি শেষকৃত্য করে চার্চের সামনে কবরস্থানে সেটা কবর দেয়। ওখানের কবরগুলিতে ঘন্টা লাগানো ছিল। অনেক আগে যখন চিকিৎসাবিদ্যা এত উন্নত ছিল না, তখন যদি কোনো মানুষকে ভুল করে মৃতভাবে কবর দেওয়া হতো তাহলে তারা যাতে ভেতরে থাকা সুতো টেনে ঘন্টা বাজিয়ে জানান দিতে পারে যে তারা বেঁচে আছে, তাই এই ঘন্টা লাগানো হতো। অ্যাবির সামনে যেখানে সিস্টার আত্মহত্যা করেছিল সেখানে তখনও টাটকা রক্ত পড়েছিল। যদিও মৃত্যু সপ্তাহখানেক আগেই হয়েছে, এতদিন রক্ত শুকিয়ে যাবার কথা, কিন্তু তবুও তারা এইসব ইম্পর্টেন্ট জিনিস উপেক্ষা করেই অ্যাবির ভেতরে প্রবেশ করে। অ্যাবির ভেতরটা ছিল একদম অন্ধকার। ভেতরে তাদের সিস্টারদের প্রধান অ্যাবিয়াসের সাথে দেখা হলে ফাদার ব্রুক তাকে জানায় তাদের ভ্যাটিকান থেকে পাঠানো হয়েছে অ্যাবিদের ঘটে যাওয়া সুইসাইডের তদন্তের জন্য। অ্যাবিয়াস বলে এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধে থেকে ভোর পর্যন্ত তারা সারা রাত প্রার্থনা করে। এই সময় তারা কোনো কথা বলতে পারবে না। ফাদার ব্রুক যেন সকাল পর্যন্ত অ্যাবির বাইরে গেস্ট রুমে অপেক্ষা করে। তারা গেস্ট রুমে এলে ফাদার ব্রুক ফ্রেঞ্চিকে গ্রামে ফিরে যেতে বলে আর বলে কিছুদিন পর তাদের এসে নিয়ে যেতে। ফ্রেঞ্চি তাদের বলে যে এইখানে এভাবে রাত কাটানো মোটেও সুরক্ষিত নয়।
তবুও তারা সেখানে থেকে যায়। ফেরার সময় ফ্রেঞ্চি এক অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে দেখে তার পেছনে একটা সিস্টার গলায় দড়ি নিয়ে হেঁটে বেড়াচ্ছে, আর এরপর সে মৃত সিস্টার ফ্রেঞ্চিকে আক্রমণ করে। ফ্রেঞ্চি সেখানে তাকে একটি ক্রস তুলে সেখান থেকে পালিয়ে আসে। ডিনারের সময় সিস্টার আইরিন ফাদার ব্রুককে বলে তার মধ্যে একটা স্পেশাল ক্ষমতা আছে। সে কিছু দৃশ্য দেখতে পায় ছোটবেলা থেকে। তার বাবা মনে করতো যে হয়তো সে মানসিকভাবে অসুস্থ, আর নয়তো মিথ্যে কথা বলছে। কিন্তু যখন তার এই ক্ষমতার খবর চার্চের কাছে পৌঁছয়, তারা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আইরিন অনেক ধরনের দৃশ্য দেখতে পায়, কিন্তু একটা দৃশ্য সে বারবার দেখে, যে ম্যারি পয়েন্ট দ্য ওয়ে, মানে মাদার ম্যারি রাস্তা দেখাচ্ছে। ফাদার ব্রুক বলে বিশ্বযুদ্ধের সময়ে তার আইরিনের মতোই একজন বাচ্চার সাথে পরিচয় হয়েছিল। চার্চ ইনভেস্টিগেশনের জন্য তাকে সেখানে পাঠিয়েছিল, কিন্তু সে ছেলেটার ভেতরে কোনো শুভ শক্তি নয়, বরং কোনো অশুভ শক্তি বসবাস করছিল, কোনো ডিমন থেকে পজেস্ট করেছিল। ফাদার ব্রুক এক্সোরসিজম করে। এক্সোরসিজমের সময় ড্যানিয়েল আহত হয় এবং এর কারণে সে কিছুদিন পর মারা যায়। এই অপরাধবোধ এখনও ফাদার ব্রুককে তাড়া করে বেড়ায়। মাঝরাতে হঠাৎ ফাদার ব্রুকের ঘুম ভেঙে যায়। কোনো আওয়াজে বাইরে এলে সে ড্যানিয়েলকে দেখতে পায়। ড্যানিয়েলের পিছনে এসে হঠাৎ ড্যানিয়েলের মুখের ভেতর থেকে একটি সাপ বেরিয়ে তাকে তাড়া করতে শুরু করে, আর ফাদার ব্রুক একটা কবরে পড়ে যায়। এদিকে আইরিনেরও ঘুম ভেঙে যায়। সে উঠে যখন চ্যাপেলে যায়, সে তার পেছনে এক ভয়ঙ্কর কিছুকে দেখতে পায়। একজন নানকে দেখতে পায়। খ্রিস্টের মূর্তিটি পড়ে যায়। সে বাইরে বেরিয়ে এসে ফাদার ব্রুককে খুঁজতে শুরু করে। কবরের ঘন্টার আওয়াজ শুনতে পায়। সে দৌড়ে সেখানে যায়, মাটি খুঁড়তে শুরু করে। কবরের ভেতরে কিছু একটা ফাদার ব্রুকের মুখ চেপে ধরে, তবে আইরিন তাকে বাঁচিয়ে নেয়। এই কবরের মধ্যে থেকে ফাদার ব্রুক একটা অদ্ভুত বই পায়। সকালে তারা আবার অ্যাবিটিতে প্রবেশ করে, কিন্তু অ্যাবির ভেতরে পুরুষের প্রবেশ নিষেধ ছিল, তাই আইরিন সেখানে একাই প্রবেশ করে। আইরিন সেখানে একজন নানকে প্রার্থনা করতে দেখতে পেলে তাকে ডাকে, কোনো উত্তর পায় না। সে গায়ে হাত দিয়ে রাখতে যাবে, তখন অন্য একজন সিস্টার এসে আইরিনকে সেখান থেকে নিয়ে যায় আর বলে কোনো সিস্টার যখন এখানে প্রার্থনা করে তখন তাকে ডিস্টার্ব করার নিয়ম নেই, কারণ এখানে কোনো সময় প্রার্থনা বন্ধ করা যাবে না। সবাই বাড়ি বাড়িতে প্রার্থনা করে, 24 ঘন্টা প্রার্থনা চলে খারাপ শক্তিকে দমিয়ে রাখার জন্য। আইরিন সিস্টার ওয়ানাকে সুইসাইডের ব্যাপারে জিজ্ঞেস করলে সিস্টার ওয়ানা বলে তাদের মধ্যে সিস্টার ভিক্টোরিয়াই ছিল সব থেকে বেশি ঈশ্বরে বিশ্বাসী। তবুও সে কেন এমন কাজ করেছে তারা জানে না। আইরিন থেকে চাবিটি দেখিয়ে বলে সিস্টার ভিক্টোরিয়ার হাতে এটা ছিল, এটা কোথাকার চাবি। সিস্টার ওয়ানা এ ব্যাপারে কিছুই বলতে পারে না। দরজার বাইরে কাউকে দেখতে পেয়ে সে ভয়ে দরজা বন্ধ করে দেয়। আইরিন জিজ্ঞেস করে কাল রাতে সে একজন নানকে দেখেছে, যাকে তার দেখে আনহলি অপবিত্র মনে হয়েছে। ওয়ানা বলে তারাও তাকে দেখতে পায়। সে তাদের বেশ ধরে তাদের মধ্যে ঘুরে বেড়ায়, কিন্তু সে কোনো নান নয়। আইরিন তাকে এই অ্যাবির ইতিহাস জিজ্ঞেস করলে সিস্টার ওয়ানা বলে অনেক বছর আগে চ্যাপেলে দ্য ডিউক অফ সানকাটরা উইচক্রাফটের মাধ্যমে নরকের দরজা খুলে এক শক্তিশালী ভয়ঙ্কর ডিমনকে পৃথিবীতে নিয়ে আসে, কিন্তু ঠিক সময়ে চার্চের লোকেরা খবর পেয়ে যায় আর ডিউককে মেরে ফেলে সেখানে দরজা সিল করে দেয় এক এনশিয়েন্ট রেলিকের মাধ্যমে, যাতে স্বয়ং যীশু খ্রিস্টের রক্ত ছিল। এরপর চার্চ অ্যাবিটিকে নিজে কন্ট্রোলে নেয়, আর এখানে 24 ঘন্টা প্রার্থনা শুরু হয় অ্যাবিকে সুরক্ষিত আর ডিমনকে সিলের ভেতরে আটকে রাখার জন্য। অনেক বছর ধরে এটা কাজ করছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমার আঘাতে অ্যাবি ক্ষতিগ্রস্ত হয় আর ডিমন বাইরে আসার রাস্তা খুঁজে পেয়ে যায়। এ সময় আরেকজন নান এসে সিস্টার ওয়ানাকে ডেকে নিয়ে যায়। সিস্টার রুথের প্রার্থনা শেষ হবার সময় হয়ে গেছে, এবার সিস্টার ওয়ানার পালা। আইরিনকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ওয়ানা বলে এখন রাত হয়ে গেছে, অ্যাবির গেট বন্ধ, কাল সকালের আগে সে বাইরে যেতে পারবে না। আইরিন রাতে সেখানে থেকে যায়। ওদিকে ফাদার ব্রুক কবর থেকে পাওয়া বইটা পড়তে শুরু করে। বইটিতে নরকের এক ডিমনের ব্যাপারে লেখা ছিল, ফালাক। ঠিক সে সময় অ্যাবিস ফাদার ব্রুককে বলে এখন অনেক দেরি হয়ে গেছে ফাদার, সিস্টার আইরিন অলরেডি হারিয়ে গেছে। ফাদার ব্রুক এবার খেয়াল করে অ্যাবিসের গলায় খ্রিস্টের লকেটটি নেই, আর এই সময় অ্যাবিসের মরার মতো হাত ফাদার ব্রুকের গলা চেপে ধরে। ফাদার ব্রুক আইরিনকে বাঁচানোর জন্য অ্যাবির ভেতরে যাওয়ার চেষ্টা করলে সে ড্যানিয়েলকে আবার দেখতে পায়। ড্যানিয়েল ফাদারকে আক্রমণ করলে ফ্রেঞ্চি সেখানে চলে আসে আর ফাদারকে বাঁচিয়ে নেয়। দিকে রাতে সিস্টার আইরিন সে স্বপ্নটা আবার দেখে, ম্যারি পয়েন্টস দ্য ওয়ে। ঘুম ভেঙে সে একজন নানকে তার ঘরে দেখতে পায়। এরপর সে যখন করিডোরে যায় সে ফালাককে দেখতে পায়। ফালাক তারপর আক্রমণ করে। সিস্টার আইরিন পালানোর চেষ্টা করে, সেখানে সব ক্রসগুলো উল্টে যায়। সেখান থেকে একজন সিস্টার আইরিনের মুখ চেপে ধরে, সিস্টার ওয়ানা। সিস্টার ওয়ানা তাকে চ্যাপেলে ডাকে, যার সেখানে সিস্টার রুথের
মৃতদেহ পড়েছিল। ওয়ানা বলে ডিমন আরও শক্তিশালী হয়ে পড়েছে। অ্যাবিকে নিজে দখলে নিতে চাইছে। আমাদের সবার প্রার্থনা শুরু করা উচিত। আর যাই হয়ে যাক, প্রার্থনা যেন কোনো মতে বন্ধ না হয়, কোনো মতে নয়। এটা ডিমনকে আটকে রাখার একমাত্র উপায়। সিস্টার আইরিন আর সবার সাথে প্রার্থনা শুরু করে। ডিমন তাদের উপর আক্রমণ করে। বাকি সিস্টাররা আহত হয়, জ্ঞান হারায়, কিন্তু বাকিরা প্রার্থনা বন্ধ করে না। আইরিনের সব দেখে ভয় পেয়ে যায়। এই সময় ডিমন তার জামা খুলে তার পিঠে আঘাত করতে শুরু করে। এরপর একটা দাগ দিয়ে একটি চিহ্ন তৈরি করে। আইরিন তবুও প্রার্থনা বন্ধ করে না। এই সময় বাইরে থেকে ফাদারের গলার আওয়াজ শুনতে পেয়ে বাকি সিস্টারদের বলে ফাদার ব্রুক এসে গেছে, উনি আমাদের সাহায্য করতে পারবেন। দরজা খুললে ফ্রেন্সি আর ফাদার ব্রুক ঘরে ঢোকে। আইরিন তাদের বলে যে শয়তান বাইরে বেরিয়ে পড়েছে, তাকে আটকাতে আমরা সবাই মিলে এখানে প্রার্থনা করছি। ফাদার বলে সবাই মানে তুমি ছাড়া আর কে? আইরিন বলে আমি আর অ্যাবির বাকি সিস্টাররা। কিন্তু পেছনে ফিরে দেখে সেখানে কেউ নেই, শুধু সিস্টার রুথের পুরনো ডেড বডি পড়ে রয়েছে। এসব কিছুই ফারাকের তৈরি ইলিউশন ছিল। আইরিন সিস্টার রুথের বডির কাছে যায় দেখার জন্য। বডিটি হঠাৎ জীবন্ত হয়ে আইরিনকে আক্রমণ করে। ফাদার ব্রুক তাকে সরিয়ে ফেলে আর রুথ ফাদার ব্রুকের পায়ে ক্রস ঢুকিয়ে দেয়। সিস্টার আইরিন ফাদার ব্রুকের কথা মতো ব্যাগ থেকে ক্রস বের করে তাতে হোলি ওয়াটার ছিটিয়ে ফাদার ব্রুকের হাতে দিলে তিনি এক্সরসিজম শুরু করেন। কিন্তু ধীরে ধীরে ক্রসটি গরম হতে থাকে আর তাতে আগুন ধরে ফাদারের হাত পুড়ে যায়। জ্বলন্ত বডিটি তাদের আক্রমণ করে, কিন্তু ফ্রেন্সি আবার তাদের বাঁচিয়ে নেয়। সিস্টার আইরিন বলে এবার সে বুঝতে পেরেছে কেন সিস্টার ভিক্টোরিয়া সুইসাইড করেছিল। ওটা সুইসাইড নয়, স্যাক্রিফাইস ছিল। কারণ হেল থেকে আসা কোনো ডিমন এমনি গোটা পৃথিবীতে তার সম্পূর্ণ শক্তি নিয়ে ঘুরে বেড়াতে পারে না। তাদের দরকার হয় হিউম্যান সোল। আর যেহেতু এই অ্যাবিকে ডিমনকে আটকে রাখার জন্য সিকিউর করা হয়েছিল, তাই ভালাকের অ্যাবি থেকে বেরোতে হতে দরকার কোনো মানুষকে পজেস্ট করা। তাই ভালাকে এখানে আটকে রাখার জন্যই সিস্টার নিজেকে স্যাক্রিফাইস করেছিল। আর এখন এই অ্যাবি সম্পূর্ণরূপে ভালাকের দখলে। এখানে হাওয়ায় সে বসবাস করছে। ফ্রেন্সি বলে এবার যদি ইনভেস্টিগেশন শেষ হয়ে যায় তাহলে তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। আইরিন বলে তারা এখন এখান থেকে এভাবে চলে যেতে পারে না, তাদের আগে ভালাককে ভ্যানিস্ট করতে হবে, হেলের গেট সিল করতে হবে। তারা ইভিলকে এখানে এইভাবে রেখে যেতে পারে না। আর এর জন্য তাদের দরকার সেই রেলিক যাতে জিসাস ক্রাইস্টের ব্লাড রয়েছে। কিন্তু এসবের আগে আইরিন নিজে শপথ নিতে চায়, নিজেকে খ্রিস্টের কাছে সমর্পণ করতে চায়। আইরিনের শপথ নেওয়া হলে তারা রিলিকটি খুঁজতে যায়। সেখানে ফাদার ব্রুক মাদার ম্যারির একটি মূর্তি দেখতে পান, যেটার আঙুল একটা দিকে পয়েন্ট করে আছে। তিনি আইরিনের ভীষণের মানে বুঝতে পারেন। ম্যারি পয়েন্টস দ্য ওয়ে, ম্যারি রাস্তা দেখাচ্ছে। তার আঙুলের দিক নির্দেশ করে ওই চাবিটা লাগাতেই একটা দরজা খুলে যায়, যার মধ্যে রয়েছে যীশু খ্রিস্টের রক্ত। এরপর তারা সেখান থেকে অ্যাবির সেই অংশটি খুঁজতে যায় যেখানে গেট ওপেন করা হয়েছিল। তারা একটা দরজা দেখতে পায় যার প্রবেশপথে লেখা ছিল গড এন্ডস হেয়ার, মানে ঈশ্বরের উপস্থিতি এখানেই শেষ হয়ে গেছে। তারা একে একে আলাদা হয়ে পড়ে। আইরিনকে কিছু নান এক অন্ধকার রুমে নিয়ে চলে যায়, আর এরপর একে একে সব মোমবাতি জ্বলে ওঠে। আইরিন বুঝতে পারে সে হেলের গেটের উপরে দাঁড়িয়ে রয়েছে। আইরিনের আওয়াজ শুনে ফাদার ব্রুক সেখানে আসতে গেলে ফাদার ব্রুককে কিছু নান আক্রমণ করে। তিনি আগুন দিয়ে ক্রস তৈরি করে সেখান থেকে বেঁচে ফিরে আসেন। ফ্রেন্সি করিডোরের মধ্যে কাউকে একটা দেখতে পায়, আর আইরিনের আওয়াজ শুনে সে দরজা ভেঙে সেখানে ঢোকে। সে দেখে কিছু অদ্ভুত মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, তাদের মুখ ঢাকা। ভয় পেয়ে যায়, কিন্তু আইরিনের আওয়াজ শুনে তবুও ভেতরে ঢোকে। আইরিনকে গেটের উপরে বেঁধে রাখা হয়েছে। সে যখন বাঁচাতে যায় সে দেখে আইরিন অলরেডি পজেসড। আইরিন ফ্রেন্সিকে মারতে আসে, বলে কাল গ্রামের লোক একটা বোকাকে মিস করবে, কেমন লাগছে এখন ফ্রেঞ্চ গায়ে। ফ্রেন্সি বলে আমি ফ্রেঞ্চ ক্যানাডিয়ান। আর সে আইরিনের গলে ঝুলতে থাকা ক্রাইস্টের রক্ত তার মুখে মাখিয়ে দেয়। ভালাক আইরিনের শরীর থেকে বেরিয়ে যায়। ভালাক আইরিনকে আঘাত করতে গেলে ফ্রেন্সি আইরিনকে সরিয়ে দেয়, আর ভালাক ফ্রেন্সিকে মেরে ফেলতে লাগে। আইরিন ফ্রেন্সিকে বাঁচাতে গেলে ভালাক থেকে ছুঁড়ে জলের মধ্যে ফেলে দেয়। ফাদার ব্রুকও সেখানে এসে পড়ে, কিন্তু তাকে একটা সাপে ছোবল মারে। সে সেটাকে ছুঁড়ে ফেলে দেয়। আইরিন জল থেকে উঠে দেখে তার গলায় রেলিকটা নেই, সেটা জলে ভাসছে। এটাই তো একমাত্র জিনিস যা দিয়ে ফালাককে থামানো যাবে। সেটা নিতে যাবে, ঠিক সেই সময় ফালাক ধীরে ধীরে জল থেকে উপরে উঠতে শুরু করে। ফাদার ব্রুক আর আইরিন দুজনের ভয়ে গলা শুকিয়ে যায়। ফালাক জলের উপরে দাঁড়িয়ে
আইরিনকে জলের মধ্যে ডুবিয়ে মেরে ফেলতে শুরু করে। আইরিন রেলিকটাকে খুব কষ্ট করে হাতে নেওয়ার চেষ্টা করে। ফাদার পেয়ারের মাধ্যমে ফালাককে আটকানোর চেষ্টা করে, কিন্তু ফালাক তাকে মেরে অজ্ঞান করে দেয়। এবার আইরিন রেলিকটাকে হাতে পায়, কিন্তু ততক্ষণে সে নিস্তেজ হয়ে পড়ে আর রেলিক তার হাত থেকে ফালাক নিয়ে নেয়। সে আইরিনকে জলের উপরে টেনে তোলে আর তখন সে খেয়াল করে রেলিকটি ভাঙা। রেলিকের ভেতরে খ্রিস্টের রক্ত নেই। আর তখনই আইরিন চোখ খোলে আর ফালাকের মুখে থুতু ছুঁড়ে দেয়। ওই রেলিকের রক্ত তার মুখে ছিল। এতে ফালাকের গা পুড়ে যায় আর গেটও সিল হয়ে যায়। ফালাক বাধ্য হয় নরকে ফিরে যেতে। আইরিন জ্ঞান হারিয়ে জলে ডুবে যেতে থাকে। তখন ফ্রেঞ্চি এসে তাকে জল থেকে তোলে এবং সে আবারও আইরিনকে বাঁচিয়ে নেয়। ওদিকে ফাদার ব্রুকেরও জ্ঞান ফিরে আসে। পরের দিন সকালে তারা ফ্রেঞ্চির গাড়ি করে গ্রামের দিকে রওনা হয়। আইরিন জিজ্ঞেস করে এবার ফ্রেঞ্চি কোথায় যাবে। ফ্রেঞ্চি বলে এবার সে তার বাবার মতো টমেটোর চাষ শুরু করবে। আইরিন বলে সেটা তো তোমার মতো ওয়ার্ল্ড ট্রাভেলারদের জন্য অনেক বোরিং। ফ্রেঞ্চি বলে অনেক অ্যাডভেঞ্চার হলো, এবার একটু বোরিং কিছু চাই সে। এ সময় তার গলার পেছনে চুলকোতে শুরু করে আর আমরা দেখি ফ্রেঞ্চির ঘাড়ে একটি উল্টো ক্রসের চিহ্ন ভেসে উঠেছে। আর এবার আমাদের কনজুরিং মুভির প্রথম দৃশ্য দেখানো হয়, যেখানে এড আর লরেন ফ্রেঞ্চির প্রজেস্ট বড় ঘটনা তাদের এক সেশনে বলছে। ফ্রেঞ্চি যখন আইরিনকে বাঁচাতে গিয়েছিল তখন আইরিনকে ছেড়ে ফালাক তাকে প্রজেস্ট করে নিয়েছিল, আর এখন সে অ্যাবির বাইরে। স্বয়ং ঈশ্বর আইরিনকে দৃশ্য দেখিয়েও তাকে আটকাতে পারেনি। তো বন্ধুরা, এই ছিল দ্য নান মুভির গল্প। আর এই ভিডিওটিতে যদি 1000 কমেন্টের 5000 লাইক আসে তবেই আমি এর দ্বিতীয় পার্টের ভিডিও নিয়ে আসবো। আর তোমরা চাইলে এই ফ্র্যাঞ্চাইজের অন্যান্য মুভি আর ফালাকের ব্যাপারেও একটা আলাদা ভিডিও নিয়ে আসতে পারি। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।